তাই আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আমার ওপর যতটাই মানসিক টর্চার করুক না কেন, তারা কিন্তু অলওয়েজ আমাদের সাপোর্ট করে গেছে, আমাকে তো সাপোর্ট করেইছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি অবশ্যই গ্রামটাকে খুব মিস করি। গ্রামের সেই লাল মাটিটা, ওটাকে কিন্তু আমাকে খুব টানে। কিন্তু আমি এখন যেতে পারবো না, আমি যেতে পারি না, কারণ একটুখানি হলেও আত্মসম্মান বোধের একটা তো ব্যাপার থেকে যায়, সেটাই আমাকে আটকায় ওখানে যাওয়ার থেকে। কারণ ওখানে গেলে আমাকে যেখানে উঠতে হবে এখন, সেটা আমার মনে হয় না আমার কাছে খুব একটা সাম্মানিক হবে, খুব একটা সম্মানের হবে। তো সেই কারণের জন্যই এখনও আমি এখানেই পড়ে আছি এবং এখানেই থাকবো যতদিন আমাদের মনে হবে যে আমরা সেই সম্মানটা, সেই মান সম্মানটুকু ওখানে পাচ্ছি না, ততদিন পর্যন্ত আমরা গ্রামটাকে মনে মনেই মনে রাখবো। আর আমার স্মৃতির মণিকোঠায় অবশ্যই ওই গ্রামটা থাকবে। তো এতদিন ধরে তোমাদেরকে অনেকবার বলেছি যে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তো সেটাই আজকে মনে হলো যে শেয়ার করাটা দরকার। আর আমরা দেখতেই পাচ্ছ যে আমরা কলকাতাতে আছি। কলকাতায় আমরা একটা ঘর কিনে সেখানে আমরা তিনজনে মিলেই থাকছি এবং ওখানেই আছি, এবং প্রণবও এখানেই কাজে যোগ দিয়েছে। তো আমরা প্রথমে একবার ভিডিও করেছিলাম, আমরা ব্লগে বলেছিলাম যে আমরা এবার তখন ভদ্রতার খাতিরে বলো বা মানুষজনকে খারাপ নিন্দা অপমান থেকে দূরে রাখবার জন্য আর কি, তাই জন্যই আমরা তখন একটুখানি বলেছিলাম যে আমরা প্রণবের কাজের সূত্রে আমরা শহরে চলে এসেছি। কিন্তু এই ব্যাপারটার মধ্যে মানে ভেতরের আসল সত্যিটা, আসল ঘটনাটা কি, সেটা তখন আর কারোর সঙ্গে আমরা শেয়ার করিনি। কারণ আমরা ভেবেছিলাম যে বাড়ির মানুষদের শুধু শুধু অপমান বা অপদস্থ করে তো কোনো লাভ নেই। বাড়িতে একটা ফ্যামিলি থাকতে গেলে সেখানে একটু ঝামেলা, অশান্তি এগুলো একটু হয়েই থাকে। তো আমরা সেরকমভাবে নর্মালভাবে নিয়েছিলাম ব্যাপারটা এবং সেইভাবেই আমরা চলছিলাম। আমরা যাওয়া আসা মাঝে মাঝে করছিলাম এবং সবটাই কিন্তু আমাদের তরফ থেকে একতরফা। তো সেই একতরফা যাওয়া আসা বলো, একতরফা ভালোবাসা, দেখো তোমরা সকলেই জানো যে একতরফা ভালোবাসা কিন্তু কখনোই টেকে না। তো আমাদের ক্ষেত্রেও খানিকটা সেরকম যে আমরা নিজেরা চেষ্টা করেছি, আমরা কোনো রকমের অর্থ সাহায্য বলো, আমরা যখন, হ্যাঁ আরেকটা কথা, আমরা যখন গ্রাম থেকে শহরে চলে আসি কারোর কাছ থেকে কোনো রকমের অর্থ সাহায্য ছাড়া একদম এক কাপড়ে বেরিয়ে আসা যাকে বলে, সেরকমভাবেই বেরিয়ে এসেছিলাম। এবং প্রথমে ছিলাম একটা ভাড়া বাড়িতে, তারপর সেখান থেকে জার্নি স্টার্ট করে সেখান থেকে স্ট্রাগল করে তারপর আমরা এই জায়গায় পৌঁছেছি, একটা ঘর কিনেছি ছোটোখাটো। আসি মেন কথাটায়, সেটা হচ্ছে যে এখন হয়তো অনেকেই দেখছো, আমার সমস্ত ব্লগেতেও দেখছো বা আমরা কোথাও ঘুরতে গেলেও তখনও দেখছো যে আমাদের সঙ্গে আর কেউ যাচ্ছে না ঘুরতে কেন, বা আমরা কেন আর গ্রামের বাড়িতে যাচ্ছি না। কারণটা এটাই যে আমরা যখন শুধুমাত্র আমি আর প্রণব ছিলাম, যখন পিহু হয়নি তখনও পর্যন্ত আমার যেহেতু আমার বাবা গরিব ফ্যামিলি থেকে বিলং করে, আমি গরিব ফ্যামিলি থেকে বিলং করি, এবার আমাদের বিয়ের সময়ে বাবা যেটুকু যা সামর্থ্য সেই অনুযায়ী তো সবটাই দিয়েছিল, কিন্তু তাদের একটা নিজেদের দাবি ছিল, সেটা হচ্ছে পণ প্রথা। এবার এই পণ প্রথার ব্যাপারটা হয়তো তারা চেয়েছিল কিন্তু প্রণব চায়নি, সে তার ঘোর বিরোধী ছিল এবং সে স্পষ্ট সকলকে জানিয়ে দিয়েছিল যে সে পণ না নিয়েই বিয়ে করবে। এবার সেখান থেকেই হয়তো ছেলের ওপর মা বাবার রাগ, যে ছেলে কেন, মানে তাদের মনে হয়েছে যে ছেলে কেন আমার হয়ে কথা বলেছে, কেন তার মা বাবার হয়ে কথা বললো না, কেন পণটা নিল না, এই নিয়ে একটা জেদ, এই নিয়ে একটা রাগ ক্ষোভ জন্ম নিয়েছিল প্রথম থেকেই। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু প্রণব পণ না নিয়ে বিয়ে করেছে, একমাত্র আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার দুজন মানুষ আমার সাপোর্টে ছিল, যে দুজন মানুষই আর এই পৃথিবীতে আর এক্সিস্ট করে না। তারা ছিল বলবো না, তারা ছিলেন হচ্ছে আমার ঠাকুমা, মানে প্রণবের ঠাকুমা এবং প্রণবের দাদু, মানে আমার দাদা শ্বশুর। এই দুজনের সাপোর্টেই একমাত্র আমাদের বিয়েটা হয়েছিল। এবং যখন এই দুজন মানুষই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে চলে গেল, তারপরে শুরু হলো আসল খেলা, যেটাকে আসল খেলা বলা যায়। সেটা হচ্ছে প্রণবকে পুরোপুরিভাবে যাতে প্রণব তার ঘর থেকে বেরিয়ে চলে আসে, তাকে নানা রকমভাবে উত্ত্যক্ত করা হয়, আমাকে নানা রকমভাবে উত্ত্যক্ত করা হয়, যাতে কিনা আমরা এখানে চলে আসি এবং এখানেই থেকে যাই, আমরা আর গ্রামে ফিরে না যাই। তো এই যে জোর জুলুম, এই যে মানসিকভাবে টর্চার করা,
হ্যাঁ, শারীরিক টর্চার কেউ করেছে বলে আমি বলবো না, শারীরিক টর্চার কেউ করেনি, কিন্তু মানসিক যে প্রেশার, মানসিক যে যন্ত্রণা দিয়ে দিয়েছে, সেই যন্ত্রণার থেকে বেরিয়ে আসতে আমরা সকলেই দুজন মিলেই চেয়েছিলাম যে এই মানসিক যন্ত্রণায় অন্তত আমরা কোনো সন্তানকে জন্ম দিতে চাই না। কারণ সন্তানকে জন্ম দিলে তাহলে তো আবার নতুন করে আমরাও অপরাধ করে ফেললাম, সেই অপরাধের ভাগী আমরা হতে চাইনি। তো আমরা দুজনে এক কাপড়ে কোনো রকম অর্থ সাহায্য ছাড়া বেরিয়ে চলে এসেছিলাম, এবং তারপর এখানে একটা ঘর কিনি। সেই ঘরটাতেই আমরা ভিডিও করি, ব্লগ করি, সবটাই করি, তোমরা সবাই জানো এবং দেখতেই পাচ্ছ। তারপরেই আমাদের যে কন্যা সন্তান যে পিহু হয়, এবং তারপরেও আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তখন দাদু অবশ্য বেঁচে ছিল, দাদুর মানে সেটাই হয়তো শেষ কাজ ছিল। দাদু হয়তো চেয়েছিল যে আমার মেয়ের অন্নপ্রাশনটুকু করতে, এবং একমাত্র দাদুর সাপোর্টে আমরা ওখানেই অন্নপ্রাশনটা করেছিলাম দেশের বাড়িতে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। দাদু ছাড়া আর কেউ সেখানে রাজি ছিল না, রাজি হয়নি। একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি বলে গেছে যে তারা চায় না কোনো কন্যা সন্তানের অন্নপ্রাশন সেখানে হোক। যেহেতু মেয়ে হয়েছে সেহেতু তাদের সেখানেও একটা প্রবলেম যে কেন মেয়ে, তো একই মেয়ে, তার উপর তার অন্নপ্রাশন করার খুব একটা দরকার বলে বা প্রয়োজন বলে তাদের মনে হয়নি। তো যাই হোক, দাদু একমাত্র চেয়েছিল। দাদু মানে কিন্তু আমি বারবার বলছি ওটা প্রণবের দাদু, আমি তাকে দাদু বলেই ডাকতাম, এবং আমার দাদা শ্বশুর হয় সে। তো এবার উনি একমাত্র চেয়েছিলেন, তো ওনার জন্য আমরাও তার কথা রাখতে, তাকে সম্মান জানিয়ে ওখানেই অন্নপ্রাশনটা করি, পিহুর অন্নপ্রাশনটা ওখানেই করি। আমাদের অনেক কষ্ট সম্মুখীন হতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে যে যাতে ওখানে করা যায়। তো এইসব তারপর ভেবে দেখলাম যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আর বাচ্চা মানুষ করতে হবে না। বাচ্চা এটা দেখেই বড় হবে যে বাড়িতে কতটা অশান্তি হয়, তার মা বাবাকে প্রত্যেকটা সেকেন্ডে কিভাবে অপদস্থ করা হয়, অপমান করা হয়। তাই জন্য আমরা পুরোপুরিভাবে এখানে চলে আসি, এবং কোনো রকমের তাদের কাছ থেকে কোনো টাকার ডিমান্ড না করে এখানে চলে আসি। আর যা কিছু আমাদের এখন দেখছো, যতটা দেখছো, যতটুকু দেখছো, সবটাই ভগবানের কৃপাতে আমাদের পাওয়া, ভগবানের কৃপাতে আর প্রণবের কষ্টে, স্ট্রাগলে আমাদের কাছে এইটুকু যা আছে সবটাই করা আমাদের নিজস্ব। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা সকলে তো এগুলো কিছু জানতে না, তোমাদেরকে আজকে একটু খোলাখুলিভাবেই বললাম ব্যাপারটা। তবে হ্যাঁ, কোনোভাবেই কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকে এখানে অপরাধী ঠাওরাচ্ছি না, কারণ হাতের 5টা আঙুল তো সমান হয় না। আর সবাই যে আমাকে মেনেই নেবে, আমাকে ভালোই বাসবে, তারও কোনো মানে নেই। আর প্রথম কথা হচ্ছে, তোমরা হয়তো জানো না যে আমার মা নেই। আমার মা 8 থেকে 9 বছর হয়ে গেল মারা গেছেন, ক্যান্সারে আক্রান্ত হয়েই মারা গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেয়েছিলাম, হয়তো আমি ভেবেছিলাম যে আমি বিয়ের পরে মা না পেতে পারি, কিন্তু মায়ের মতন হলেও কাউকে একটা পাবো। তো সেটা আমি হারিয়েছি, মাকে যখন তাকে হারিয়েছি, মানে আমি মায়ের ভালোবাসাটা তখনই হারিয়েছি, সেটা আমি মেনে নিয়েছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে পিহু তার দাদু ঠাকুমার ভালোবাসাটুকুও পাবে না। তো এক্ষেত্রে এটা একটা আমার কাছে খারাপ লাগার জায়গা। তো ঠিক আছে, দাদু ঠাকুমার ভালোবাসা ছাড়াও একটা মেয়ে যদি, একটা মানুষ যদি মানে মানুষ হতে পারে, দেখি মানুষ করতে পারি কিনা পিহুকে। আর মানুষ করতে পারবো কি পারবো না সবটাই তো আমাদের নিজেদের ওপরে আর পিহুর ওপরেও ডিপেন্ড করে। এবার সবসময় দাদু ঠাকুমা থাকলেই ভালো মানুষ হবে, না হলে মানুষ হবে না, এরকমও কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত তাকে আমি চিনতে দিইনি তারা দাদু ঠাকুমা, কারণ চিনবেও না, যেহেতু দেখেনি সেভাবে, তাহলে চিনবেও না। তবে বড় হলে অবশ্যই তাদের ছবি অন্তত আমি দেখাবো যে এটা তোমার দাদু, এটা তোমার ঠাকুমা। আর কি ব্যাপার না ব্যাপার কোনো রকমভাবেই আমি চাই না তার মনে কোনো হিংসাত্মক মনোভাব যাতে ওর মধ্যে জন্মে যায়, সেটা আমি চাই না। জাস্ট একদম নর্মালভাবে তাকে যা বোঝানো আমরা সেটাই বোঝাবো। তো আমাদের আশা করি এবারের থেকে যে ব্লগগুলো তোমরা দেখবে, সেগুলোতে দেখে তোমরা একটু হলেও ফিল করতে পারবে যে আমরা জাস্ট আমি আর প্রণব দুজন মিলে কিভাবে বাচ্চাকে সামলাই, বাদ বাকি কাজগুলো সেগুলোও সামলাই করি। যেমন ধরো, যেদিন আমাদের বিশেষ করে দুজনেরই শরীর খারাপ হয়ে যায়, সেদিন কিন্তু পিহুকে সামলানোর জন্যও সেই আমরা দুজনই থাকি। আমরা যেভাবে পারি সেটুকু সময় আমরা সেভাবেই সামলাই। আর পিহুর যখন শরীর খারাপ হয়ে যায় আমরা কতটা বদল হই, আমরা কতটা প্রবলেমে পড়ি, আমাদের কি কি সম্মুখীন হতে হয়, আমাদের কতটা প্রবলেম হয়, সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু তোমরা হয়তো ভাবছিলে যে আমরা
ইচ্ছা করে এখানে বাইরে এসে একা আছি, আমাদের শখ আহ্লাদ পূরণ করার জন্য আমরা বাইরে আছি। এবার বলি যদি সেটাই হতো তাহলে আর বিয়ের সময় এত খরচ খরচা করে আমার খাট, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল এত কিছু গ্রামের বাড়িতে নিয়ে যেতাম না। আমার তো যথেষ্ট টাকা খরচা হয়ে গেছে সেখানে। তো আমি চাইতাম যে ওইসব না করে এখানে প্রথম থেকেই পাকাপাকিভাবে একটা ব্যবস্থা করা যাতে আমার টাকাগুলো অন্তত বেঁচে যায়, কিন্তু সেটা তো করিনি। তাই আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমাদের মনে এক ছিল কিন্তু হয়ে গেছে আমাদের সঙ্গে আরেক। তো আমি যে গ্রামের বাড়ির কথা বলছি, যে গ্রামের শ্বশুর বাড়ির কথা বলছি, সেটা নিয়ে আমি যতটা বলবো ততটাই কম বলা হবে। তার একটা কারণ আমার কিন্তু গ্রামের বাড়ি ওখানে যেখানে আমার মামার বাড়িও সেখানে, মানে আমার মা যেখানে ছিল, আমার মা যেখান থেকে ছোটবেলা থেকে মানুষ হয়েছে সেটা হচ্ছে সেই একই গ্রাম। তো সেই গ্রামটা আমিও ছোটবেলা থেকে অবগত। সেই গ্রামের প্রত্যেকটা মানুষ আমারও স্বভাব চরিত্র সম্পর্কে যেমন তাদের ওয়াকিবহাল, তেমনি প্রণবের স্বভাব চরিত্র নিয়েও ওয়াকিবহাল। তো গ্রামের প্রত্যেকটা মানুষই আমাদেরকে কিন্তু প্রচণ্ড ভালোবাসতো। আর আমার সঙ্গে তো প্রত্যেকেরই আলাপ পরিচয় সব প্রথম থেকেই ছিল। যখন আমরা বিশেষ করে কিছুদিন পর হয়তো আমরা শান্তিনিকেতন এই ধরনের কোনো জায়গায় যাব, আমি জানি আমি শান্তিনিকেতন যাচ্ছি, কিন্তু সেই লাল মাটিটা দেখে কিন্তু আমার গ্রামের সেই লাল মাটিটার কথাই মনে পড়বে। তো কয়েকদিন আবার অবশ্য কিছু মাস আগে অবশ্য আমি বিষ্ণুপুর থেকে ঘুরে এলাম। ওখানে গিয়েও সেই যে একটা লাল মাটি, আমি ওখানে গেছি কিন্তু আমার মনটা কিন্তু পড়েছিল সেই গ্রামের ওই লাল মাটিটাতে। যেই মাটির রাস্তাটা দিয়ে আমি হেঁটে যেতাম, আমার মনে হয়েছিল যে ওইটাই হয়তো আমার কাছে সব, ওই জায়গাটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তো এই হচ্ছে আমার নিজের মনের কথা। তো এই মনের কথাটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা সেটুকু বুঝতে পারছো কিনা বা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা। আছি তো শহরে, কিন্তু মাঝে মাঝে যখন ওই গ্রামটার কথা মনে পড়ে তখন সত্যিই খুব মিস করি। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও, যেই ব্লগটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমরা কেন গ্রাম থেকে শহরে চলে এসেছি এবং আর গ্রামে এখন ফিরে যেতে পারি না। তাই এটাই আমাদের মান সম্মান, আমাদের অস্তিত্ব, আমাদের এটা বাঁচানোর জন্য, আর আমাদের আত্মমর্যাদা বলেও তো কিছু আছে, সেগুলো বাঁচানোর জন্যই আমরা এখানে আছি। আর যতদিন ভগবান আমাদেরকে দেখবে ততদিন আমরা থাকবো।